সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি বহর আজ এসেছে পিরোজপুর জেলার প্রান্তিক কৃষকের কাছে। অনেকেরই চিন্তা যে চাকরি করলে কৃষিকাজ করা যায় না বা কৃষক হয়ে ওঠা যায় না। এই চিন্তাকে ভুল প্রমাণ করলেন পিরোজপুর সদর উপজেলার তেজদাসকাঠি গ্রামের আলমগীর হোসাইন। তিনি কলেজ শিক্ষকতার পাশাপাশি গড়ে তুলেছেন কৃষি খামার। আজকের আয়োজনের পুরোটা সময় জুড়ে থাকছে আলমগীর হোসাইনের গল্প। দীপ্ত কৃষিতে সবাইকে স্বাগতম। অন্যান্য আমাদের ঘর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ইনশাআল্লাহ। বাইরে তো আজকে অনেক বৃষ্টি। বৃষ্টি আজকে বৃষ্টির দিনে। আপনার কি ক্লাস নেওয়া শেষ হয়ে গেছে? হ্যাঁ, আমার ক্লাস নেওয়া শেষ হয়ে ওদের সাথে একটু আলোচনা করি। আচ্ছা, তাহলে চলেন আপনার কৃষি খামারগুলো একটু ঘুরে ঘুরে দেখি। জি ইনশাআল্লাহ। তো আমি যে বিষয়ে আলোচনা করতেছিলাম এটা তোমরা যার যার ক্লাসে চলে যাও, আবার কালকে তোমাদের জেনারেল ক্লাসে আমরা আলোচনা করব। ভাই, আপনার কি কি কৃষিকাজ আছে? আমার মূলত এখানে লেয়ার মুরগি ৭,০০০ রয়েছে। হ্যাঁ। তারপর ৪০০ আমড়া গাছ, আর ৫টা পুকুরে আমরা পাঙ্গাস, চিংড়ি এবং বিভিন্ন সব আমড়া গাছ রয়েছে। অন্যান্য কৃষি যা মালটা গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির। এটা লেয়ারের ফার্ম। আচ্ছা, চলেন ভেতরে যাই। চলে। ভাইয়ের খামারটা দেখছি সমন্বিত। হ্যাঁ, অনেকগুলো মিলিয়েই আসলে আমাদের খামারটা। তো ভাই, আপনি তো একজন কলেজ শিক্ষক, কি চিন্তা থেকে আপনি কৃষির প্রতি আগ্রহী হলেন? আসলে কৃষির প্রতি আগ্রহ তো ছোটোবেলা থেকেই ছিল। তারপর আমার এক বন্ধুর ফার্ম দেখে বিষয়টাকে আমি উৎসাহিত হই যে এই জাতীয় প্রজেক্ট আমাদের অঞ্চলে করা যায়, এতে এই অঞ্চলের মানুষের কর্মসংস্থান, আমিষের চাহিদা এগুলো পূরণ হবে এবং ব্যবসায়িকভাবেও আমি কিছুটা সফলতা অর্জন করতে পারবো বলে আমি প্রথমে শুরু করি। তার মানে আপনার এখান থেকে আপনার আশেপাশের লোকজনের কর্মসংস্থান হচ্ছে? কর্মসংস্থান হচ্ছে এবং পাশাপাশি মানুষ এইটা করার জন্য উদ্বুদ্ধ হচ্ছে। এটা একটি উদাহরণ, এই অঞ্চলে একটি উদাহরণ সৃষ্টি হয়েছে প্রথম থেকেই। আচ্ছা, আমি দেখছি যে এটা একটা সমন্বিত প্রকল্প। তো নিচে মাছ চাষ হচ্ছে, আবার উপরে মুরগি পালন হচ্ছে। এক্ষেত্রে লাভটা কি? আসলে মূলত হলো যে মুরগি যে খাবারটা খায়, এই খাবারটার একটা অংশ সে মিসইউজ করে। এটা অন্য কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায় না। ওটা ফ্লোরে পড়বে বা এই খাবারটা সরাসরি আসলে মাছ গ্রহণ করতে পারে। যে ওইটা মিসইউজ না হয়ে আমরা সরাসরি নিচে পড়ে যায় এবং মাছ এটা খায়। যেহেতু আমাদের এ কারণে মাছের জন্য যে খাবারটা দরকার, এর প্রায় 35 থেকে 40% খাবার আমরা এখান থেকে চলে যায়, যেহেতু ওটা নর্মালি নষ্ট হয়ে যেত। আবার দেখছি মুরগির বিষ্ঠাটাও পড়ছে পানিতেই। হ্যাঁ, ওটা আমাদের খুব বেশি ক্ষতি করে না, বা ওর যে একটি কিছু অংশ আছে যেটা হজম হয় না বা নষ্ট হয় না, সেই অংশটাও কখনো কখনো মাছের খাদ্য হিসেবে যায়। আচ্ছা, তো আপনার এখানে কত মুরগি আছে? এই সেটটায় মূলত 1200-র মতো মুরগি আছে। এই সেট। আর টোটাল কতগুলো ডিম পাড়া মুরগি আছে? আমার মূলত 7000 মুরগির এখন 3500-এর মতো ডিম আমার প্রত্যহ আসে। হ্যাঁ, আপনার এখানে মোট কত জাতের মুরগি আছে? আসলে মূলত লাল এবং সাদা দুই জাতের মুরগি আছে। আচ্ছা, তো দুই জাতের মুরগি পালন করার কারণ কি? এটা হলো কি বাজারজাতকরণের সুবিধার্থে। অর্থাৎ যে লাল মুরগি কেউ পছন্দ করে লাল ডিম, আবার কেউ সাদা ডিম পছন্দ করে। এই পছন্দের কারণেই আমরা বাজারে দুইটারই চাহিদা আছে।
মুরগিগুলা আপনি কতদিন বয়সের এনে পালন শুরু করেন? আমরা একদিনের বাচ্চা মূলত ক্রয় একদিনের করি। বাচ্চা। তো ডিম পাড়া মুরগিগুলোর যত্ন কিভাবে নেন? মূলত হলো যে এদের জন্য নির্ধারিত কিছু কাজ আছে। সকালবেলা এদের খাবারটা দেওয়া, পানের পট পরিষ্কার করা। আমরা যেমন উদাহরণ যে সপ্তাহে 2 দিন আমাদের ভিটামিন খাওয়াতে হয় এবং অন্যান্য ঔষধপত্র যেগুলো আছে সিজনে আমরা সেই সিজন চেঞ্জের সাথে সাথে আমাদের সেই ঔষধগুলো চেঞ্জ হয়ে যায়। তারপরে আমাদের কতটুকু আলো থাকবে এইটার জন্য আমাদের এক ধরনের সিদ্ধান্ত নিতে হয় যে আজকের আবহাওয়াটা কীরকম, এর আলো কতটুকু প্রয়োজন। পূর্ণবয়স্ক যে মুরগি এর জন্য 16 ঘন্টা আলো দরকার। আচ্ছা, আবহাওয়ার উপরে সেটা নির্ভর করে যে কখন কি দরকার হবে কতটুকু মানে যে আমরা যেমন সপ্তাহে উদাহরণ যে সপ্তাহে 2 দিন আমাদেরকে ভিটামিন খাওয়াতে হয় এবং সিজনে অন্যান্য ঔষধপত্র আমাদের চেঞ্জ করতে হয় যে সিজনে যেরকম, এবং আমাদেরকে খেয়াল রাখতে হয় যে রোগবালার আমরা সার্বক্ষণিক চেষ্টা করি যে একটা মুরগির কোনো জাতীয় রোগ হলো কিনা। সবচেয়ে ডার্ক সাইডটা হলো যে একটা মুরগির অনেক রোগ আছে যে একটা মুরগির রোগ হওয়ার সাথে সাথে 2-4 ঘন্টার মধ্যে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এ কারণে আমাদের যারা সহযোগী আছে, আমরা যারা আছি, আমরা সার্বক্ষণিক শেডগুলো এই খেয়ালটা রাখি রাত্র দিনে মিলিয়ে যে কোনো জাতীয় রোগের লক্ষণ কোনো মুরগির পূর্ণাঙ্গ বা বাচ্চার হলো কিনা। এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় এই জাতীয় খামারিদের জন্য। মুরগির কি কি রোগ বালাই হয়? গাম্বুরা, রানীক্ষেত, আমাশয়, তারপর হিট স্ট্রোক, তারপরে এক ধরনের ঠান্ডাজনিত রোগবালাই যেগুলো মানুষের যে রোগগুলো হয় এগুলো তো আছেই, এর বাইরে আর বেশ কিছু রোগ আছে যেগুলো মুরগি, হাঁস মুরগির হতে পারে। তো এটির জন্য আসলে মূলত আমাদের দরকার হলো নিয়মিত খোঁজ খবর রাখা এবং হওয়ার সম্ভাবনা দেখা দিলে সেগুলোকে আগেই আমরা এর জন্য যে সমস্ত ঔষধগুলো আছে সেগুলো ব্যবহার করা। শুরু থেকে এই সমস্ত ওষুধ ব্যবহার করলে আর রোগবালাইগুলো হবে না, সম্ভাবনা থাকে না। আর যদি কখনো রোগবালাই ধরে যায় তখন কি করেন? আমরা তাৎক্ষণিকভাবে এটি আমরা রাত হোক দিন হোক একটা মুরগি যদি মনে হয় যে এই রোগটার সম্ভাবনা আছে তাৎক্ষণিকভাবে ওই মুরগিগুলোকে আমরা সরিয়ে ফেলি এবং সরিয়ে ফেলে এক ধরনের হসপিটাল আমরা বলি, আমাদের এখানের ভাষায় বলা হয় হসপিটাল, সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে সেটার জন্য আলাদা একটা ঘর আছে, সেখানে পরিচর্যা করা হয় যাতে এইটার ভাইরাস ওই অন্যকে আক্রান্ত না করতে পারে। আচ্ছা, তো এই মুরগিকে কি খেতে দেন এবং খাবার দেওয়ার নিয়মটা কি? মূলত খাবার দেওয়ার নিয়মটা হলো সবসময় তার খাবার থাকতে হবে সেটা। এই যে খাবারের যে মূলত এইটা ও যতটুকু খেতে পারবে ও দুবেলাই আমরা খাবার দেওয়ার চেষ্টা করি, সকাল এবং বিকাল। এবং যদি কমে যায় তখনও আবার ওখানে খাবার দিয়ে দেওয়া হয়, অর্থাৎ ওর যেন খাবার সংকট না হয় এটা খেয়াল রাখতে হবে। সার্বক্ষণিক খাবে, যতটুকু পারে ততটুকু সে খাবে। আচ্ছা, তো আমি দেখতে পাচ্ছি এক খাঁচার মধ্যে 3টা মুরগি আছে, এটার কারণ কি? মূলত এভাবেই খাঁচাগুলো তৈরি করা হয়, এরা ঘুরে অন্য কিছু না করে, দুর্ঘটনা না ঘটায়, এর জন্য কিন্তু তাদেরকে একটু টাইট অবস্থায় রাখা হয়। যে তারা বেশি হাঁটাচলা করলে কি কোনো সমস্যা? বেশি হাঁটাচলা করা, ওরা যদি ডিমটাকে কোনো রকম বাগে পায় তাহলে সেই ডিমটা আর থাকবে না, নষ্ট করে ফেলে, ওই নষ্ট করে ফেলে। আচ্ছা, মুরগির খাবার হিসেবে কি ব্যবহার করছেন? আমরা কাজী ফিড ব্যবহার করি, কাজী ফিড সহ অন্যান্য ফিডের বিভিন্ন কোম্পানির আমরা মূলত বিভিন্ন সময় ব্যবহার করি, যেটা যখন আমাদের কাছে ভালো মনে হয় সেটাই করা হয়। আচ্ছা, তো এই মুরগির শেড করার কি কোনো নিয়ম আছে যে এভাবে করতে হবে কি ওভাবে? এটা হলো বাতাসটাকে মানে স্মুথলি আসা যাওয়ার জন্য পূর্ব পশ্চিমে আমরা সাধারণত করি, যাতে উত্তর দক্ষিণ থেকে বাতাসটা আসা যাওয়া করতে পারে। যে আপনার কাছ থেকে তো অনেক কিছু জানলাম, এই বিষয়ে কি আপনার কোনো ট্রেনিং নেওয়া আছে? আমরা মূলত বিভিন্ন লিটারেচার পড়ে আমি যতটুকু জ্ঞান অর্জন করেছি এবং আমার সহযোগী যারা তারা বিভিন্ন সময় কৃষি বিভাগের ট্রেনিং তাদেরকে নিয়েছেন। আপনার এখানে 7000 মুরগি আছে আর প্রতিদিন 3500 ডিম পাচ্ছেন আপনি? জি। তো এই 7000 মুরগি 19 সপ্তাহ থেকে ডিম পাড়া শুরু করছে, তো এই মুরগিগুলো 19 সপ্তাহ পর থেকে কতদিন পর্যন্ত ডিম দিবে? 1 বছর আমরা সাধারণত এটা ডিম পাওয়া যায়। আচ্ছা, মানে ডিম পাড়ার শুরু থেকে 1 বছর আপনি ডিম পাচ্ছেন, তারপরে এই মুরগিগুলো কি করেন? এর বডিটা বিক্রি
করে দেওয়া হয়, তখন আর এটা আমরা বেছে বেছে মানে বিক্রি করে দিই, কেজি ওজনে মাংস হিসেবে বিক্রি করে দিই। আচ্ছা আচ্ছা, আপনার এই ৭,০০০ মুরগির পেছনে এক বছরের ইনভেস্ট কত? ৬০ লক্ষ টাকার ঊর্ধ্বে। ৬০ লক্ষ টাকার ঊর্ধ্বে। আর আপনি ডিম আর মুরগি সব বিক্রি করেন মোট কত টাকা? ৮০ লক্ষ টাকার মতো। ৮০ লক্ষ টাকার মতো। তার মানে বছরে আপনার প্রায় ২০ লাখ টাকা মতো এই ফার্ম থেকে আয় থাকছে। আচ্ছা, এই ডিমগুলো বিক্রি করেন কোথায়? মূলত পিরোজপুর বাজারকে আমাদের পাইকারি এক ধরনের পাইকাররা রয়েছেন, ওরা নিয়ে যায়। মানে পিরোজপুর বাজারেই আসলে মুরগি এবং ডিমটা চলে যায়, আর অতিরিক্ত হলে আশেপাশের বাজারেই ওরাই বিক্রি করে। আচ্ছা, তার মানে বিক্রি করতে কোনো সমস্যা হয় না, না? আমার বিক্রির জন্য কোনো সমস্যা হয় না। তো আপনার তো মাছের পুকুরও আছে, জি, ঘেরও আছে, তো চলেন আমরা ঘেরটা এবার একটু ঘুরে দেখি। মুরগির ফার্ম তো দেখলাম, চলেন। আপনার মোট কয়টা পুকুর? মূলত 5টি হলো পুকুর, 2টি আবার ছোট পুকুর। বড় পুকুর 5টি, ছোট পুকুর 2টি। আর এই যেহেতু একটা ঘের, এখানে চারিপাশে মূলত মাটি উঠানো, মধ্যে এখনো বর্ষাকালে 3-4 ফুট পানি হয়। এই রয়েছে আর একটি। আপনি এখানে কয় জাতের মাছ চাষ করছেন? এখানে মূলত চিংড়ি মাছ, তারপর রুই, কাতলা এবং তেলাপুয়া, এটা 4 ধরনের মাছই মূলত এখানে ছাড়া হয়েছে। আচ্ছা, চিংড়ির সাথে অন্য মাছ চাষ করছেন, এতে সমস্যা হচ্ছে না? না, সাদা মাছে কোনো সমস্যা হয় না। সমস্যা হয় না। আচ্ছা, তো আপনার এখানে 5টা পুকুরে কত টাকা ইনভেস্ট করেন বছরে? মূলত খাবার এবং মাছ নিয়ে প্রায় 20 লক্ষ টাকার মতো। প্রায় 20 লক্ষ টাকা। আর বছরে আয় হয় কেমন এই ঘের থেকে? এ থেকেও আমরা 7-8 বা 10 লাখ টাকা আয় করতে পারি। আচ্ছা, মানে খরচ বাদ দিয়ে 8 থেকে 10 লাখ টাকা আয় সম্ভব। বাহ। আরো দেখছি পুকুরের চারপাশে নানান ধরনের সবজির গাছ, ফলের গাছ, এ থেকেও একটা আয় হয়। এটাও আপনি বিক্রি করছেন, এটা থেকেও আয় হচ্ছে। আচ্ছা, আপনার আর কি কি কৃষি কাজ আছে এখানে? আসলে মূলত কলা, পেঁপে, আম, আমড়া, মালটা, নানান ধরনের ফল এবং সবজি আমরা। এগুলো কি আপনি বাণিজ্যিকভাবে চাষ করছেন? এগুলো সবই বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে, নিজের যতটুকু প্রয়োজন সেটুকু রেখে, আর সবই বিক্রি করা হচ্ছে। ভাই, এত বৃষ্টির মধ্যেও যে আপনি আপনার খামার আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আমার এলাকার পক্ষ থেকে, এই ফার্মের পক্ষ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দীপ্ত টিভিকে, যে কষ্ট করে আপনারা এখানে এসেছেন এবং এই ফার্ম ভিজিট করেছেন। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখন আপনাদের জন্য রয়েছে দীপ্ত কৃষির নিয়মিত আয়োজন কৃষি সংবাদ। দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি আনিকা ফারিহা। সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি দীপ্ত কৃষির সংবাদ শিরোনাম। সরকারিভাবে ধান কেনা বন্ধ করায় সড়কে ধান ঢেলে প্রতিবাদ। 12 মাসে মিলছে সব সবজি, কমেছে আমদানি নির্ভরতা। এক জমিতেই হরেক ফলের চাষ। শুনছিলেন দীপ্ত কৃষির সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নির্দিষ্ট তারিখের আগে সরকারিভাবে ধান কেনা বন্ধ করায় পলাশবাড়ি গাইবান্ধা সড়কে ধান ঢেলে প্রতিবাদ জানিয়েছে কৃষকরা। এই বছর মন প্রতি 920 টাকা দরে ধান কেনার ঘোষণা দেয় সরকার, যা চলার কথা 31 আগস্ট পর্যন্ত। গাইবান্ধার পলাশবাড়ি এলাকার কৃষকরা ধান বিক্রি করতে ভোরে হাজির হন গাইবান্ধার পলাশবাড়ি সরকারি খাদ্য গুদামে। তবে সেখানে গিয়ে তারা দেখতে পান দরজায় তালা ঝুলিয়ে চম্পট দিয়েছে গুদাম সংশ্লিষ্টরা। সারা দেশে কৃষকরা ধান ক্রয় করতে পারবেন মন প্রতি 920 টাকা করে, এমনই ঘোষণা দেন সরকার। ধান ক্রয় চলার কথা 31 আগস্ট পর্যন্ত। চলতি মাসের 4 তারিখ থেকেই ধান কেনা নিয়ে গড়িমসি শুরু করে কর্তৃপক্ষ। হঠাৎ করেই ধান কেনা বন্ধ করে দেয় বিক্ষুব্ধ কৃষকরা। পলাশবাড়ি এবং গাইবান্ধা সড়কে ধান ঢেলে বিক্ষোভ সমাবেশ করে। দিনের পর দিন এইভাবে এনারা তাল বাহানা করেই যাচ্ছে। ধানের নেওয়া শেষ, এখন আর নেওয়া যাবে না। আমরা এখান থেকে তালিকা লিস্ট নিয়ে আমরা ধান নিচ্ছি, আমাদের আজ নেবে, কাল নেবে, দুদিন নেবে, এইভাবে ঘুরোয়। খাদ্য গুদামের কর্মকর্তারা বলছেন, বরাদ্দ অনুযায়ী ধান ক্রয় না করার বিষয়ে উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশনা দেয়া আছে। যে জেলা খাদ্য নিয়ন্ত্রক মহোদয় এটা বলতে পারবে, প্রাপ্ত কর্মকর্তা বলতে পারবে। আজকে তো বন্ধ আছে।
আরেক কর্মকর্তার দাবি নিয়মনীতি মেনে কৃষকদের কাছ থেকে ধান কিনছে তারা। গাইবান্ধাতে পলাশবাড়ি, ফুলছড়ি এবং সুন্দরগঞ্জ উপজেলায় পুনরায় সংগ্রহ শুরু হয়েছে এবং 31শে জুলাই পর্যন্ত এই সংগ্রহটা শুরু হবে। প্রকৃত কৃষকদের কাছ থেকে আমরা যাচাই করে আমরা ধান সংগ্রহ করব। আশা করি আর কৃষকদের সমস্যা হবে না। গত 11 মে থেকে জেলার 7টি উপজেলায় শুরু হয় ধান বেচাকেনা। উপজেলা কৃষি কমিটির তালিকাভুক্ত কৃষকরা 1912 মেট্রিক টন ধান খাদ্য বিভাগের কাছে বিক্রি করতে পারবেন। এর মধ্যে কৃষকরা বিক্রির সুযোগ পেয়েছেন মাত্র 579 মেট্রিক টন ধান। এখনও বাকি 1333 মেট্রিক টন ধান বিক্রির অপেক্ষায় আছেন তারা। বছর 5-6 আগেও 2 মৌসুম ভিত্তিক সবজি উৎপাদন করা হতো। এখন আর শীত বা গ্রীষ্মকালীন প্রধান সবজি বলে কিছুই নেই। 12 মাসে মিলছে সব ধরনের তরতাজা সবজি, দামও তুলনামূলক কম। একটা সময় ছিল যখন গ্রীষ্মকালে ফুলকপি, বাঁধাকপি, লাউ সহ শীতপ্রধান সবজি পেতে মুখাপেক্ষী হতে হতো আমদানি করা সবজির ওপর। দামও ছিল চড়া। সংখন আর শীত বা গ্রীষ্মকালীন প্রধান সবজি বলে কিছু নেই। 12 মাসে মিলছে সব ধরনের তরতাজা সবজি, দামও তুলনামূলক কম। 12 মাসে সব ধরনের সবজি পাওয়ায় দেশের সব শ্রেণীর মানুষের সবজি চাহিদা কম বেশি পূরণ হচ্ছে। পাশাপাশি সবজি চাষিদেরও আয় বাড়ছে। দেশে ফলের চাহিদা পূরণের লক্ষ্যে অনেকেই এখন গড়ে তুলছেন মিশ্র ফলের বাগান। এইসব বাগানে তারা চাষ করছে হরেক রকম ফল। স্বল্প কৃষি জমিকে বহুমুখী ব্যবহার লক্ষ্যে দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছে মিশ্র ফলের বাগান। এই ফলে একই জমিতে বিভিন্ন ফল পাওয়া সম্ভব হচ্ছে, আর কিছু কিছু গাছ অন্য গাছের ছায়া দেওয়ারও কাজ করছে। এসব বাগানে লেবু, আনারস, নাগামরিচ, কলা, পেঁপে, পেয়ারা সহ হরেক প্রজাতির গাছ রোপণ করছেন তারা। দেশে আরও মিশ্র ফলের বাগান গড়ে উঠুক, দেশের মানুষ পাক ভিটামিন ও পুষ্টিগুণ সমৃদ্ধ ফল। এ প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখুন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেইল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 017886828232 এই নম্বরে। সদ ইচ্ছা আর উদ্যোগ থাকলে যে কেউ এগিয়ে আসতে পারে কৃষিতে। আমাদের আজকের কৃষক আলমগীর হোসেনকে দেখে যারা এখনো উদ্যোগী হননি তারা উদ্যোগী হন, এই প্রত্যাশায় আমি আফরিন আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।